ভাইকিং যোদ্ধাদের ইতিহাস। স্ক্যান্ডিনেভিয়ায় লৌহ যুগের শেষে ভাইকিং যুগ শুরু হয়। ভাইকিং বলতে স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলো বা ডেনমার্ক, নরওয়ে, সুইডেন এই তিনটি দেশের প্রাচীন সমুদ্রচারী ব্যবসায়ী, যোদ্ধা ও জলদস্যুদের একটি গোষ্ঠীকে বোঝায়, যারা অষ্টম শতক থেকে একাদশ শতক পর্যন্ত ইউরোপ মহাদেশের বিরাট এলাকা জুড়ে লুটতরাজ চালায় এবং বসতি স্থাপন করে। মূলত ভাইকিংরা জার্মান জাতিরই একটি অংশ। সমুদ্র অভিযানে তারা পৃথিবীর যে কোনো জাতি থেকেই এগিয়ে ছিল। অন্যান্য জার্মান জাতির গোষ্ঠী গথ, ভ্যান্ডাল এবং স্যাক্সনদের মতো তাদেরও ছিল ভয়ঙ্কর আক্রমণকারী বৈশিষ্ট্য। প্রথম ইউরোপীয় জাতি হিসাবে 1000 খ্রিস্টাব্দে আমেরিকা মহাদেশ আবিষ্কার করেছিল তারা। চলুন বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আমরা জানব ভাইকিংদের দুঃসাহসিক জীবনযাত্রা সম্পর্কে। 793 খ্রিস্টাব্দে উত্তর পূর্বাঞ্চলীয় ইংল্যান্ডের নর্থাম্ব্রিয়া উপকূলে লিন্ডসফার্নে খ্রিস্টান যাজকদের নির্মমভাবে হত্যার পর ভাইকিংরা লুট করে নিয়ে যায় সেখানকার সমস্ত মূল্যবান সম্পদ। কোনো মতে সেই হত্যাযজ্ঞ থেকে বেঁচে পালিয়ে আসা যাজকদের মুখে সমস্ত বিবরণ শুনে শোক আর আতঙ্কে স্তব্ধ হয় ইংরেজরা। সেকালে ইংল্যান্ডের অনেক ধর্মযাজক বিশ্বাস করতেন ভাইকিং আক্রমণ হলো ঈশ্বরের পক্ষ থেকে অ্যাংলো সেক্সনদের উপর বর্ষিত অভিশাপ। ঈশ্বর তাদের পাপের শাস্তি দেবার জন্যই ভাইকিংদেরকে পাঠিয়েছে। ভাইকিংদের জাহাজ দেখা আর আজরায়েলকে দেখা এই দুটোই ইউরোপের মানুষের কাছে ছিল সমান বিষয়। ভাইকিংসরা কোনো সুনির্দিষ্ট ধর্মের মতাবলম্বী ছিল না। তারা ছিল প্যাগান। দেবতাদের উদ্দেশ্যে বলিদান প্রথা চালু ছিল তাদের মধ্যে। তাদেরকে ইউরোপীয়রা নিজেদের স্বজাতি হিসাবে মেনে নিতে পারেনি কখনো, কারণ তারা একটি বিদেশি জাতি হিসাবে এসেছিল এবং তাদের কর্মকাণ্ড ছিল বর্বরচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা খ্রিস্টান ছিল না। স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের দেশগুলোর মাটি ছিল ভয়াবহ রুক্ষ এবং অনুর্বর। সেই সঙ্গে ছিল তীব্র শীতের প্রকোপ। অনেকটা বাঁচার তাগিদেই প্রতি বছর জাহাজে চেপে বিভিন্ন দেশে অভিযানে বের হতো তারা। ভাইকিং যুগের নিদর্শন হিসাবে সবচেয়ে বেশি পাওয়া গেছে কাঠ বা হাড়ের চিরুনি। একই সাথে টুইজার, কানের পিক এবং মেকআপও ভাইকিংরা নিয়মিত ব্যবহার করত। ভাইকিং পুরুষ এবং নারী উভয়েই নিজেদেরকে আকর্ষণীয় দেখাতে মেকআপ ব্যবহার করতেন। পুরুষরা ট্রাউজার ও টিউনিক এবং নারীরা স্ট্র্যাপের পোশাক পরত। স্থানীয় উপকরণ যেমন উল এবং শন দিয়ে কাপড় বোনা হতো। অন্যদিকে ধনী ব্যক্তিদের দেহাবশেষ থেকে পাওয়া তথ্য থেকে জানা যায় যে বাইজেন্টিয়ানের স্টাইলে রেশম এবং সোনার সুতোর পোশাক আমদানি হতো। নারী পুরুষ উভয়েই বেল্ট এবং পার্স রাখতেন, ছোট ছোট জিনিসপত্র এবং পুরুষরা চাকু রাখার জন্য। সে সময় চামড়ার জুতার প্রচলন ছিল। পুরুষরা চামড়ার তৈরি ক্যাপ বা বৃত্তাকার মুকুট পরতেন। চুলে অলংকার এবং শাল বা চাদর বাঁধতে ব্রচ ব্যবহার করতেন। এমনকি তারা ওয়াটারপ্রুফ পোশাকও তৈরি করেছিলেন। ভাইকিং নারীরা তুলনামূলকভাবে স্বাধীন ছিলেন, তবে নারী ও পুরুষের সম অবস্থান ছিল না। নারীদের আদালতে উপস্থিতি এবং উত্তরাধিকারে অংশ নেয়ার অধিকার ছিল না। বেশিরভাগ নারীরা গৃহিণী ছিলেন, তবে যারা শহরে বাস করতেন তারা উদ্যোক্তা ছিলেন এবং অনেকেই টেক্সটাইল শিল্পে কাজ করতেন। বিভিন্ন সামাজিক সমাবেশ এবং উৎসবে বোর্ড গেম এবং পাশা খেলার প্রচলন ছিল। এছাড়াও গল্প বলা, স্ক্যালডিক কবিতা, সঙ্গীত এবং মদ্যপান ছিল তাদের জীবনের অংশ। জুয়া খেলাও একটি সাধারণ বিষয় ছিল। শীতকালে তারা স্কেটিং করত। সঙ্গীত ভাইকিংদের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। বাঁশি ছিল একটি গুরুত্বপূর্ণ বাদ্যযন্ত্র। এটি সাধারণত হাড় থেকে এবং কখনো কখনো কাঠ থেকে তৈরি হতো। এছাড়াও ছিল 6 তার বিশিষ্ট বীণার মতো একটি বাদ্যযন্ত্র। ডেনমার্কের প্রায় সব জায়গায় ভাইকিংদের বাড়ি পাওয়া গিয়েছে। বেশিরভাগ ভাইকিং বেড়া দ্বারা আবদ্ধ খামারে বাস করত। এর মাঝে থাকত লং হাউস বা প্রধান ভবন। এছাড়াও থাকত আউট বিল্ডিং, শস্যাগার, আস্তাবল এবং ওয়ার্কশপ সহ অন্যান্য ভবন। বাড়িতে চিমনি বা জানালা ছিল না। ছাদে একটি গর্ত থাকত ধোঁয়া বাইরে বেরোবার জন্য। ভাইকিং যুগে আতিথেয়তা এবং ভোজ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। ভ্রমণে আসা অপরিচিত ব্যক্তিদেরকে নিকটস্থ খামারে খাবার এবং থাকার ব্যবস্থা হতো। এছাড়াও বিভিন্ন উৎসবে বন্ধু এবং প্রতিবেশীদের আমন্ত্রণ জানানো হতো। গাঁথা সাহিত্য এবং এডিক কবিতায় এসব পাওয়া যায়। ভাইকিংদের জন্য জীবন খুব কঠিন ছিল। শিশু মৃত্যুর হার ছিল বেশি এবং খুব কম ভাইকিংই 35 থেকে 40 বছরে পৌঁছাতো। বাণিজ্য ছিল ভাইকিংদের অন্যতম পেশা। জার্মানির স্লেসউইগের হেডিবি বন্দর ভাইকিং আমলে ডেনমার্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল। হেডিবির চারিদিকে প্রতিরক্ষামূলক দুর্গ ছিল। দুর্গের ভেতরের রাস্তা বণিক এবং কারিগরদের নেটওয়ার্ক হিসেবে ব্যবহৃত হতো। ভাইকিংদের সময় পণ্য বিনিময় প্রথা ছিল। পরবর্তীতে রূপা একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে ওঠে লেনদেনের ক্ষেত্রে।
ভাইকিংদের প্রযুক্তিগত উৎকর্ষতা ছিল জার্মানদের ইতিহাসে অনেকটা ব্যতিক্রম। ভাইকিংরা তাদের সময় সবচেয়ে উন্নত জাহাজ নির্মাণ করত। ম্যাপ বানানো বা লেখালেখির অভ্যাস তাদের মধ্যে সেভাবে ছিল না কোনো আধুনিক যন্ত্র। অথচ জাহাজের গতি বা রণকৌশল দু জায়গাতেই ভাইকিংদের কাছে সমানে মার খেয়েছে সে সময়ের তথাকথিত আধুনিক এবং সভ্য দেশগুলো। একটি জাহাজ কোন পথে যাবে বা কি পরিমাণ ভার বহন করবে এসব বিবেচনা করে তারা জাহাজ নির্মাণ করতে পারত। প্রতিটি অভিযান শেষে ফেরত আসা নাবিকদের মুখে সমুদ্র যাত্রার বিবরণ শুনে সেই রুটের জাহাজের নকশা তৈরি করত ভাইকিংরা। ভাইকিংরা সাধারণত দু ধরনের জাহাজ বানাতো। তার মধ্যে সবচেয়ে কুখ্যাত ছিল ল্যাংস্কিপ। সেটি ছিল আদতে যুদ্ধ জাহাজ। জাহাজগুলোর সামনে ভয়ঙ্কর এক ড্রাগনের নকশা কাটা থাকতো বলে এটি পরিচিত ছিল ড্রাগন জাহাজ নামে। ল্যাংস্কিপগুলো বানানো হতো সরু এবং লম্বা করে। প্রায় 50 থেকে 60 জন যোদ্ধা বহন করতে পারত এই জাহাজগুলো। দ্রুতগামী এবং সহজে বাঁক নিতে সক্ষম হওয়ার কারণে নৌপথের যুদ্ধেও ল্যাংস্কিপগুলো ছিল রীতিমতো অজেয়। নার নামে আরেকটি বেশ চওড়া জাহাজ ভাইকিংরা ব্যবহার করত। সাধারণত মালামাল বহন এবং মানুষ পারাপারের জন্য সেই জাহাজগুলো ব্যবহৃত হতো। ভাইকিংরা হাতে বানানো কম্পাস ব্যবহার করত। খুবই সাধারণ একটি যন্ত্র, নকশা কাটা কাঠের চাকতির ঠিক মাঝখানে পেরেক লাগানো থাকত। দিনের একটি নির্দিষ্ট সময়ে সেই পেরেকের ছায়া বরাবর একটি রেখা টেনে দিত জাহাজের ক্যাপ্টেন। তারপর নাবিকদের কাজ ছিল সোজাসুজি সেই রেখা ধরে জাহাজ চালিয়ে যাওয়া। দিক ঠিক রাখার এই কৌশল খাটিয়েই ভাইকিংরা প্রতি বছর হানা দিত ইংল্যান্ডে। ভাইকিংদের লোকগাথাগুলোতে বারবার এক জাদুকরী পাথরের কথা বলা হয়েছে। সমুদ্রপথে চলার সময় এই পাথর সবসময় তারা সাথে রাখত। এর বিশেষত্ব হলো মেঘলা দিনে যখন আকাশে সূর্য থাকতো না, তখন এই পাথরটি আকাশের দিকে ধরলে তার ভেতর সূর্যের দেখা পাওয়া যেত। নর্ডিকদের মতে দেবরাজ ওডিন নাকি সূর্য থেকে একটি টুকরো ভেঙে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন যেন মেঘাচ্ছন্ন দিনে ভাইকিং জাহাজগুলো পথ না হারায়। আধুনিক গবেষকদের মতে সূর্য পাথর বলতে তারা আসলে আইসল্যান্ডিক স্পার নামে এক ধরনের স্ফটিককেই বোঝাতো। সূর্যের হালকা রশ্মি যখন এর ভেতর দিয়ে যায় তখন তা বিভাজিত হয়, ফলে সেই পাথরের ভেতর তাকালে মেঘলা আকাশেও সূর্যের অবস্থান বুঝতে পারা সম্ভব ছিল। অন্যান্য জার্মান জাতির মতো ভাইকিংদের একমাত্র পুরাতাত্ত্বিক দলিল হচ্ছে রুনীয় অক্ষরে কিছু শিলালিপি। প্রাচীন টিউটনিক বর্ণমালার অক্ষরকে রুন অক্ষর বলা হয়। সুইডেনে প্রায় 3500টি রুনীয় শিলালিপি পাওয়া গেছে। ভাইকিংদের অন্ত্যেষ্টিক্রিয়ার একটি রীতি ছিল মৃতের হাত এবং পায়ের নখ কেটে রেখে দেয়া। তারা বিশ্বাস করত মৃতের নখ দিয়ে তৈরি নাগফার নামক একটি জাহাজ দানবদের যুদ্ধে নিয়ে যেত। যত বেশি নখ পাবে তত বড় জাহাজ হবে, আর যত বড় জাহাজ হবে তাতে তত বেশি দানব উঠবে। এ কারণে জাহাজ যেন বড় না হয়, তাই মৃতের হাত এবং পায়ের নখ কেটে দেয়া ভাইকিংদের অন্ত্যেষ্টিক্রিয়ার একটি অন্যতম বিষয় ছিল। অতিপ্রাকৃত রাগ এবং ক্রোধের প্রতীক ছিল এই ভাইকিংরা। এই প্রচণ্ড ক্রোধই তাদের যুদ্ধক্ষেত্রে ধাবিত করে, যার ফলে অনেক সময় তারা যুদ্ধ পরবর্তী ট্রমা বা পীড়নের শিকার হতো এবং হতাশায় ভুগত। এরপরও যুদ্ধের উন্মত্ততা তাদের উন্মাদনার মতো ছিল, যা তাদের জীবনকে রোমাঞ্চকর জীবনে পরিণত করেছিল। স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রগুলোতে খ্রিস্টান ধর্মের প্রসার লাভের সাথে সাথে ভাইকিং যুগের অবসান ঘটে। তবে গবেষকদের মতে শুধু খ্রিস্ট ধর্ম নয়, ভাইকিংরা মূল ইউরোপের নাগরিক হয়ে আস্তে আস্তে থিতু হয়ে বসে। এছাড়াও কয়েক শতাব্দী ব্যাপী সাগর ভিত্তিক লুণ্ঠনও অনেক স্থীমিত হয়ে আসছিল প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোতে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠায়। এক পর্যায়ে নরওয়ে, ডেনমার্ক, সুইডেন রাজ্য গঠিত হলে সেখানকার রাজারা শান্তিপূর্ণ পরিবেশ কামনা করায় ধীরে ধীরে হারিয়ে যায় সাগরের বিভীষিকা ভাইকিংরা। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে বা প্রয়োজনীয় মনে হলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ইতিহাসের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ।